কিভাবে স্টোরিটা বলা হচ্ছে। এবং আমি এটাও বলেছিলাম যে ন্যারেটিভ স্ট্রাকচারটা কিন্তু ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আসপেক্ট অফ মডার্ন ফিকশন বলো, মডার্ন স্টোরি বলো, কিছুতে শুনি মডার্ন ড্রামা বলো, বাড়ি থেকে। এনিথিং। সো যেটা আর বলছিলাম বাড়ি থেকে আগেই, শোনার যে চেষ্টা দ্য করছি, কোয়েশ্চেন তাই না? ইজ নট হোয়াট ইউ আর টেলিং, ইস, বাট দ্য কোয়েশ্চেন ইজ হাউ ইউ আর টেলিং। সো দিস শিফট ফ্রম হোয়াট টু দ্য কোয়েশ্চেন অফ হাউ, যেটা নিয়ে আমরা আগের দিন খুব আলোচনা করছিলাম, যে প্লট অ্যাজ সাচ দেয়ার ইজ নো প্লট, অ্যাজ সাচ দেয়ার ইজ নো কি বলে কোনো ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড, কোথা থেকে শুরু হলো, অ্যারাবির বাচ্চাটি, তার বাবা মা, তাদের ডিটেইলিং, কবে জন্ম হলো, দোজ থিংস আর নট দেয়ার। ডেলিবারেটলি গল্পটা কিন্তু বলা হচ্ছে একটা একটা মিডিল থেকে একটা ছোট্ট ইনসিডেন্টকে ডিসক্রাইব করার জন্য, এবং তারপরে দেখবে গল্পটা কনস্ট্যান্টলি প্রসিড করছে, এমন কোনো একটা এন্ডিং নেই যে আমরা যেটাকে বলতে পারি যে ইটস অ্যান এন্ডিং অ্যাজ সাচ, ইটস অ্যান ওপেন এন্ডিং, যেটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার এগেইন অ্যাবাউট মডার্ন স্টোরিজ। একটা ওপেন এন্ডিং, দেয়ার আর মেনি পসিবিলিটিস, অনেকগুলো ইন্টারপ্রিটেশন হতে পারে। এইটাই হচ্ছে মডার্ন স্টোরির একটা বড় আসপেক্ট। এবং আরেকটা বলেছিলাম মনে আছে আমার, টাইমকে কিভাবে ইউজ করেছে নভেল, সরি শর্ট স্টোরিটায়, যেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ টাইমস আর কোল্যাপসিং, কিভাবে অ্যাবসেন্স অফ দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট টাইম নেই, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য প্রেজেন্ট কিভাবে পাস্ট অ্যান্ড দ্য ফিউচার আর কনস্ট্যান্টলি ইন্টারঅ্যাক্টিং, ইনফ্লুয়েন্সিং ওয়ান আদার। এই কতগুলো অ্যাঙ্গেল আলোচনা হয়েছিল, বাট আই ডিডন্ট ডিসকাস দিস ইস্যু অফ দ্য লাভ অর দ্য লাভলেসনেস। যদিও আমি সাইকোলজি কথা বলেছিলাম, কিছুটা নিউরোসিসের কথা বলেছিলাম, গল্পটার মধ্যে কিভাবে প্লে আউট করছে দিস এলিমেন্ট অফ নিউরোসিস। এবং আমি সেটাকে বলতে গিয়ে বলেছিলাম ফ্রয়েডের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নিউরোসিস, এবং কিছুটা বলেছিলাম বেঞ্জামিনের আইডিয়া অফ দ্য এমটি হোমোজেনাস টাইম। এবং এই দুটো কিভাবে স্টোরিটার মধ্যে আছে, বেঞ্জামিন যেভাবে বারবার করে আলোচনা করছে যে কিভাবে একটা এমটিনেস, এমটিনেস অফ দ্য ক্লক টাইম অর দ্য এমটিনেস অফ দ্য ক্যালেন্ডার or calendrical time, যদি ওয়ার্ডটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ করে, তাহলে অ্যাবসেন্স, তো এমটিনেস অফ দ্য ক্যালেন্ড্রিক্যাল টাইম এন্ড দ্য এমটিনেস অফ দ্য ক্লক টাইম। এবং কোনো ওয়ান্ডার ইজ নট লেফট, বেঞ্জামিন বারবার করে এটা বলছে, দের ইজ এ মোনোটোনি, দের ইজ এ রুটিন, এভরিডে সকালে উঠি, রাত্রে ঘুমোই, সারাদিনে একটা কিছু শিডিউল আছে, প্ল্যান আছে আমাদের, সেই অনুযায়ী চলি। So there is a certain kind of routinization of the life. Every day you repeat the same act, you do the same act, there is no element of wonder left, right? So আমরা ওয়ান্ডারটাকে কিভাবে, we have something simply shunted it out. So বেঞ্জামিন ওটাই বলছে যে আগে যখন মেডিয়েভাল এজ বা ওল্ড ইংলিশ পিরিয়ডের সাথে মডার্ন পিরিয়ডকে যখন কম্পেয়ার করছে, তখন ওই এইটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে, যে কিভাবে ওই পিরিয়ড গুলোতে টাইম ওয়াজ মাচ মোর এমবেডেড, গ্রাউন্ডেড। So everything was about how you are living it out, rather than ক্যালেন্ডারে কি আছে, ক্লকে কি বলছে, how you are living it out সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো অ্যাজ সাচ বেঞ্জামিন বলছে ডিভাইন টাইম এবং হিউম্যান টাইমের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না মিডিল পিরিয়ডে বা ওল্ড ইংলিশ পিরিয়ডে। ডিভাইন ক্যারেক্টার গুলো ওয়াজ পার্ট অফ দ্য লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ ওয়াজ পার্ট অফ দ্য ডিভাইন ক্যারেক্টার্স। ইনফ্যাক্ট তুমি যদি মহাভারতের টাইমটার কথা ভাবো, দেখো ইটসেলফ ডিভাইন ক্যারেক্টার্স গুলোই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করছে, ডিভাইন ক্যারেক্টার্স গুলোই কিন্তু কিছু না কিছু রোল প্লে করছে। ডিভাইন অ্যান্ড দ্য হিউম্যান, মহাভারতে যদি আমরা একটু মাথায় রাখি, দেখো ওটা নেই ভার্চুয়ালি। Divines are interacting with the human and the humans are interacting with the divine, and human actions are very much controlled by the divine guidance, as well as divine is very much part and parcel of the human world. এই যে this enmeshing of the human and the divine, তার মানে একটা ডিভাইন টেম্পোরালিটি, একটা হিউম্যান, দুটো দু রকমের টাইম। ডিভাইন টাইমটা কেমন, যেখানে কোনো এন্ড নেই, ইটারনাল। আর হিউম্যান টাইম যেখানে কনস্ট্যান্টলি মর্টালিটি আছে, যেখানে সাফারিং আছে, যেখানে এন্ড আছে, যেখানে ডেথ আছে, সিম্পলি। সো একটা ডেথলেস টাইম, সেটা হচ্ছে ঈশ্বরের সময়, আর একটা হচ্ছে ডেথের টাইম, যেটা হচ্ছে আমাদের সময়। এই দুটো সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সো ইনফ্যাক্ট তোমরা যদি ফেমাস গীতার ওই স্পিচ গুলোর দিকে আমরা তাকাই, কৃষ্ণর, দেখবে কনস্ট্যান্টলি টাইমের কথা বলছে, চাকা ঘুরছে একটা, কিন্তু সেই টাইমের মধ্যে কিভাবে দেখাচ্ছে এভরিথিং ইজ পার্ট অফ দ্যাট, দ্য এন্টায়ার ক্রিয়েশন অ্যান্ড দ্য ইউনিভার্স ইজ পার্ট অফ দ্যাট। সেই টাইমটার থেকে আমরা যে আজকে যে টাইমটায় বিলং করছি, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যান এমটি টাইম। ওয়াই এমটি টাইম? কারণ এখানে দেখবে ডিভাইন টাইম বলো আর যাই টাইম বলো, সেগুলো কিন্তু আমরা ওই অক্টোবর মাসে দুর্গাপুজো আসবে, কোনো একটা বিশেষ দিনে ঈদ আসবে, কোনো একটা বিশেষ দিনে ক্রিসমাস আসবে, ওই ডেটের মধ্যেই কিন্তু এখন লিমিটেড। So in that limited date, on 25th December, we will all go to church, we will pray, we will celebrate the birth of the Jesus. That's it.
But beyond that, that Jesus has nothing to do with my everyday life. In my everyday life, I will be guided by various kinds of evils. I will be guided by various kinds of greeds. I will not abide by the 10 commandments. But on that very day, 25th December, I will go to the church, be a pious, Christians, and then I will get back, and then again I will lead my usual, life where I will engage with corruption and everything. সো যে ডিভাইন টাইম আর হিউম্যান টাইমটাকে আমরা কিভাবে সেপারেট করে দিয়েছি। সেকেন্ডলি আমরা কিভাবে একটা রুটিনাইজ টাইমের মধ্যে কনস্ট্যান্টলি বিলং করছি, যেখানে অ্যাজ সাচ ওয়ান্ডার বলে আর কিছু নেই, যেখানে অ্যাজ সাচ কোনো সিমালটিনিটি নেই ডিভাইন আর হিউম্যানের, যেখানে আমরা কনস্ট্যান্টলি একটা প্রতিদিন একটা রুটিনে কাজ করি, এবং অ্যাকচুয়ালি রুটিনটা ইমপ্লাইজ নাথিং, ক্লকটা ইমপ্লাইজ নাথিং, ক্যালেন্ডারটা ইমপ্লাইজ নাথিং। এই ডিসেম্বরের 11 তারিখ আজ থেকে 100 বছর পরেও আসবে, আজ থেকে 500 বছর আগেও এসেছিল, আগামী 1 বছর পরেও আসবে। সো হোয়াট ডাজ 11ই ডিসেম্বর মিন? ক্যালেন্ডারে যে আজকে ডেটটা লেখা আছে 11, হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট ইমপ্লাই? ইট ইমপ্লাইজ ভার্চুয়ালি নাথিং। প্রতি বছর আসে, আবার আসবে, আগেও এসেছে 1000 বছর আগে, আবার আগামী 1000 বছর আসবে। এই যে মোনোটনি, রুটিনাইজ, দেখো লক্ষ্য প্রতি 11 ডিসেম্বর, সেখান থেকে আবার 12 যাবো, 12 থেকে 13 যাবো। তখনই টাইমগুলো ইম্পর্টেন্ট হবে যখন আমরা এই টাইমগুলোকে আমাদের লিভিং এর সাথে পার্ট করব। সেটা তো আমরা করি না। আমাদের লিভিং এর সাথে পার্ট করা মানে কি বলার চেষ্টা করছি, যে আমি ক্যালেন্ডারের জন্য বাঁচবো না, আমি বাঁচবো আমার কাজ দিয়ে। এবং সেখানে যদি দেখা যায় যে 11 তারিখ না 12 তারিখ 13 তারিখ, ডাজন্ট মেক সেন্স। আমি 12 তারিখে বসে নভেল পড়বো না, 13 তারিখে বসে নভেল পড়বো, এটা ক্যালেন্ডার ডিটারমাইন করবে না। এটা ডিটারমাইন করবে আমার ইচ্ছা, আমার বায়োলজিক্যাল নিডস, আমার এস্থেটিক নিডস, আমার কালচারাল ডিপার্টমেন্ট বা যাই বলো, কালচারাল বিহেভিয়ার বা যাই বলো। সো আমরা যদি ক্যালেন্ডার দেখে এগুলোকে ভাবতে শুরু করি, এই তারিখে পরীক্ষা আসছে, 26 তারিখে সাপোজ, তোমাদের বোধহয় পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে অলরেডি সেকেন্ড ইয়ারে। সো তো পরীক্ষা আসছে ওই তারিখে 26 বা 2 2 জানুয়ারি বোধহয় দেখলাম। তো 2 জানুয়ারি পরীক্ষা আসছে, এবার একটা ক্যালেন্ডারে আমার ডেট আসলো। এরকম পরীক্ষা তোমাদের কতবার এসছে পাস্টে জীবনে, আর কতবার ফিউচারে হয়তো আরো আসবে। সো ইট ডাজন্ট মেক সেন্স ইন দ্যাট সেন্স। তুমি পড়েছো, পড়াটাকে ভালোবেসে পড়েছো কিনা, পড়াটা কতটা বুঝতে পেরেছো কিনা, ওইটাকে দিয়ে এক্সামটাকে ভাবো, রাদার দ্যান ক্যালেন্ডারে 2 তারিখ এক্সাম আসবে, এরকম 2 তারিখ এক্সাম আবার হয়তো জীবনে আসবে। ইট মেক্স নো সেন্স যতক্ষণ না তুমি এটাকে তোমার লিভিং এর পার্ট করছো। লিভিং এর পার্ট করা মানে তোমার পড়াশোনা, তোমার কতটা আন্ডারস্ট্যান্ডিং, তোমার কতটা কনভিকশন, তোমার কতটা ইমাজিনেশন তৈরি হলো ইন দিস ওয়ান ইয়ার, সেইটাকে তুমি এবার টেস্ট দিতে চলেছো। এইভাবে যদি এক্সামকে দেখি, দেখো ইউ আর গেটিং আউট অফ দ্য এমটি হোমোজেনাস টাইম। আর তুমি যদি এক্সামকে এইভাবে দেখো, ও ওই 2 তারিখে এক্সাম আছে রে, আবার 6 মাস পরে আবার একটা সেমিস্টার এক্সাম হবে রে, বা আবার 1 বছর পর আরেকটা কোনো এক্সাম হবে রে, দ্যাট উইল বি এমটি হোমোজেনাস টাইম। ক্যারেক্টারটা অ্যারাবিতে কিভাবে এমটি হোমোজেনাস টাইম থেকে কনস্ট্যান্টলি বেরোনোর চেষ্টা করছে। ও কিন্তু টাইম দ্বারা বদার্ড না। আমি এটা আগের দিন অনেকবার বলছিলাম যে 9:30 ফেয়ার যাবো না 9টায় ফেয়ার যাবো না কটায় ফেয়ার যাবো, ওর কাছে হচ্ছে গিফটটা আনতে হবে, অ্যারাবিতে যেতে হবে, এই মোনোটনি থেকে বেরাতে হবে। অ্যারাবি, দ্য ল্যান্ড অফ সাম কাইন্ড অফ ওয়ান্ডার, অ্যারাব, রাইট? ওর নামটাই দেখো ওর মধ্যে লুকিয়ে আছে, সাম কাইন্ড অফ এন প্লেস অফ ওয়ান্ডার, যেটা নিয়ে রোম্যান্টিক্সরা অনেক পোয়েম লিখেছে, যেটা নিয়ে অনেকে নভেল লিখেছে। অ্যারাবি একটা ইটসেলফ একটা পার্ট অফ দি ইমাজিনেশন। আমরা যারা ওরিয়েন্টালিজম জানি, তোমরা জানবে না, তোমাদের সেকেন্ড ইয়ারে আমার এটা বলারও কথা না, বাট স্টিল এডওয়ার্ড সাইদ দেখাচ্ছে মোটামুটি 1793 বা 1790 থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ব্রিটিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান ট্রাভেলাররা এই সমস্ত মিডল ইস্টের দেশগুলোতে আসছে, এবং এই সমস্ত দেশগুলোতে আসার সময় ওরা এই সমস্ত দেশের পেইন্টিং, জিওগ্রাফি, ম্যাপ, সেন্ট, ড্রেস, এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে বা পেন্টিং করে সেগুলোকে আবার ইউরোপে গিয়ে দেখাচ্ছে। এবং এই 1790 অ্যারাউন্ড কিভাবে গোটা ইউরোপে একটা মিডিল ইস্ট সম্বন্ধে ধারণা তৈরি হয়েছে, যে মিডিল ইস্ট মানেই হচ্ছে সেখানে দেয়ার আর সেন্স, দেয়ার আর এক্সোটিক থিংস, দেয়ার আর কালারফুল থিংস। সো ওরিয়েন্টালিজমের যদি পেন্টিং গুলোর দিকে তাকানো যায়, একটা সেকেন্ড, যেহেতু তোমরা দেখছো, আমি নয় তোমাদের দু একটা সিন দেখাতে পারি, তাহলে তোমরা ব্যাপারটা একটু বুঝবে কেমন ওরিয়েন্টালিজম মানেই। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, জাস্ট কুইকলি আই এম জাস্ট গোইং টু শো ইউ, তাহলে তোমরা এই অ্যারাবির এই অ্যাসপেক্টটাও বুঝতে পারবে যে কি বলতে চলেছে। এক সেকেন্ড।
যাচ্ছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। I guess দেখা যাচ্ছে। Look at this. Orientalism, তাহলে এটার সাথে বুঝতে হবে আরাবি নামটা। পেন্টিং গুলোর দিকে দেখো। দেখো জেহোভের একটা খুব বিখ্যাত পেন্টিং, পেন্টিংটার দিকে তাকালে ইউ ক্যান সেন্স দ্য হাউ দিস প্রসেস অফ আদারিং যেটা বলছে এডওয়ার্ড সাইড। দেখো এই মেয়েটি, ইটস অ্যাবসলিউটলি নন ইউরোপিয়ান ফিগার, তার ড্রেস, তার হেড ড্রেস, তার তার এমব্রয়ডারি অ্যান্ড এভরিথিং অ্যাবাউট হার ড্রেস, চারপাশে মিউজিশিয়ানরা যে বসে রয়েছে, যে ধরনের ইনস্ট্রুমেন্ট বাসাচ্ছে, বাড়িটা, আর্কিটেকচার, এভরিথিং, একটা ভোলাপচুয়াস একটা ইমেজারি, যে এটাই দিস ইজ দ্য নন ইউরোপ, যেটাকে কনস্ট্যান্টলি বিভিন্ন পেইন্টাররা, বিভিন্ন পোয়েটরা যুগ যুগ ধরে, মানে 1790 থেকেও বলছে স্টার্ট অফ দ্য ওরিয়েন্টালিজম, তার মানে প্রায় ধরা যাক 200-300 বছর ধরে এইভাবেই ইউরোপরা নন ইউরোপদেরকে দেখে এসছে, যে নন ইউরোপ মানেই দের ইজ সাম কাইন্ড অফ এ ম্যাজিক। সো জাস্ট টু কমপ্লিট দ্য ভিডিও, আমার এতটা ডিটেইলিং এ গিয়ে লাভ নেই, তোমাদের যেটা আরেকটা দেখানো, যেটা মেইন পেইন্টিং গুলো হচ্ছে বোধহয় এইটা, সেটা লেটস সি। ইয়েস, This is without a doubt one of the greatest collections of Orientalist paintings in existence. The Najd collection really is distinguished by real masterpiece trophy works by the top Orientalists of the 19th century. Although these paintings depict a time and a place over 100 years ago, there is something very timeless about them. The collector was fascinated by this idea of Western artists discovering the Orient. The Orient, as it was known, referred to the Mediterranean basin, which gave this genre of painting its name. I think people are drawn to Orientalist art on a number of different levels. Colors of the detail, the light are just so mesmerizing and so compelling. Jean-Léon Gérôme visited Egypt for the first time in 1856 and was captivated. Riders crossing the desert is of Bedouin men on horseback in blazing sun, and it's very much a symbol of mankind winning over the adversity of nature. A lot of Orientalist painters were captivated by the subject of prayer, Muslim prayer, because it was so different from the Christian prayer that they were used to. Here, Jean-Léon Gérôme has depicted all the worshippers in different positions of prayer in order to educate, enlighten viewers at home, even though in reality the different positions would have happened in synchronicity. Osman Hamdi Bey is different from all the other artists in the collection in that he came from the region that he painted. The seated figure is, in fact, the artist himself. He often included himself in his paintings as an insider painting his own culture. What I think is really fascinating about this collection is that it focuses on people. It really is trying to capture the essence of daily life in the region. Market Day in Jaffa really is a fantastic, bustling tableau of market day in that city. There are fruit stalls, vegetable stalls, all manner of tradesmen and salesmen. So it really is a fantastically busy scene, all bathed in this wonderful Mediterranean light. These works depict a part of the world as it looked 100 or more years ago, and such a visual record today fills an important place in documenting that part of the world. There are over 20 works by Ludwig Deutsch in the
the Najd collection. Deutsch actually used a magnifying glass to achieve some of the detail in his pictures. He captures every link in every bit of chainmail, the jewels in the various weapons, silk costumes, the mother of pearl inlaid furniture, and the decorated masonry. The Najd collection is one of the last opportunities for potential collectors to secure the very best examples of Orientalist arts. ওকে, সো এখানে থামলাম। তাহলে দেখো পেন্টিং গুলোর দিকে দেখে যেটা উনিও বললেন বক্তব্যটার মধ্যে, দেখো একটা কাইন্ড অফ ইমাজিনেশন অ্যাবাউট দ্য ইউনো, এক সেকেন্ড বন্ধ হয়নি। সো এটা ইমাজিনেশন অ্যাবাউট দ্য নন ওয়েস্ট, যেটাকে বলা হচ্ছে ওরিয়েন্ট। তো এই যে নন ওয়েস্ট, সেখানকার লোকেরা কেমন থাকে, কেমন ভাবে প্রেয়ার করে, কেমন ড্রেস পরে, কি ধরনের মেকআপ করে, তাদের গেট আপ কেমন হয়, ফেসিয়াল অ্যাপিয়ারেন্স কেমন হয়, মেয়েরা কেমন হয়, বাজার দেখো কালারফুল। ওই যে বাজারটার দিকে দেখলে যে পেন্টিংটা, মানে দ্যাট উইল গিভ ইউ এ সেন্স ওয়াই দিস স্টোরি ইজ নেমড আফটার অ্যারাবি অর ওয়াই ইট ইজ অ্যারাব। সো পোস্ট কলোনিয়াল একটা ইন্টারপ্রিটেশন হয় স্টোরিটা, যেটা আই ডিডন্ট টাচ আপন বিকজ আই ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস দ্য স্টোরি অ্যাবাউট about modernism, how this is a story, how this story is a specimen of modernism. So I didn't speak about that. কিন্তু আজকেও যেহেতু we are finally discussing it, এটা আরেকটা অ্যাঙ্গেল টু ডিসকাস দ্য স্টোরি which is of the oriental angle or orientalism as Edward Said put it, যে কিভাবে ইউরোপে 1790 অনওয়ার্ডস, ইনফ্যাক্ট দেখা যাচ্ছে 1790 তে তোমার নেপোলিয়ন অ্যাটাক করছে ইজিপ্টকে, 1793 অ্যাটাক করছে ইজিপ্টকে। ওরিয়েন্টালিজম স্টার্ট করছে সাইড এই ডেসক্রিপশনটা দিয়ে, যে 1790 হচ্ছে সেই সময় যেখানে যখন উইলিয়াম জোনস আসছে ইন্ডিয়াতে, পরবর্তীতে এশিয়াটিক সোসাইটি তৈরি হচ্ছে। এশিয়াটিক সোসাইটিতে তোমরা এখনো গেলে দেখতে পাবে দেয়ার ইজ এ হোল বাস্ট অফ উইলিয়াম জোনস। এবং এইভাবে দেখা হয় যে উইলিয়াম জোনস কেন এশিয়াটিক সোসাইটি বানিয়েছিলেন, বিকজ হি ওয়ান্টেড টু হ্যাভ নলেজ অ্যাবাউট এশিয়া, স্পেশালি ইন্ডিয়া। এবং যেহেতু ইন্ডিয়াকে না চিনলে ইন্ডিয়াকে কোনোদিন শাসন করা যাবে না, সো ইউ নিড টু নো দ্যাট প্লেস ফার্স্ট, হোয়াট কাইন্ড অফ পিপুল লিভ দেয়ার, হাউ ডু দে প্র্যাকটিস রিলিজিয়ান, হোয়াট আর দ্য কালচারাল সাইডস অফ ইন্ডিয়ান পিপুল। এগুলো যদি না জানি তাহলে আমি কি করে একটা জায়গার লোককে শাসন করবো? সো কোথাও গিয়ে নলেজ ইজ পার্ট অফ your desire to control, right? So this desire for power is essentially or integrally part of this desire to know. So knowledge is not a very innocent category. এই পেইন্টিং গুলো তাই দেখাচ্ছে যে পেইন্টিং গুলো কিন্তু একটা পার্টিকুলার ইমেজিং অফ মিডল ইস্ট, আরব অর দ্য মুসলিম এখানে তুলে ধরছে টু দ্য হোল খ্রিস্টিয়ান অল। এবং এই পেইন্টিং গুলোকে আমরা জাস্ট কতগুলো ইনোসেন্ট এস্থেটিক অ্যাক্ট হিসাবে দেখতে পারি না। পেইন্টিং গুলো কিন্তু ইজ ভেরি মাচ এ পলিটিক্যাল অ্যাক্ট, বিকজ থ্রু দিস পেইন্টিংস ইউ আর বেসিক্যালি এ publishing and popularizing a one kind of image of the non-West, এবং কিভাবে সেই ইমেজটাই পরবর্তীকালে ডমিনেট করছে ইন দ্য হোল থিঙ্কিং অফ ভেরিয়াস ব্রিটিশ পোয়েটস, ভেরিয়াস ফ্রেঞ্চ পোয়েটস। ফর এক্সাম্পল তোমরা যদি বাইরনের পোয়েমগুলো পড়ো, think about Coleridge's Kubla Khan, right? So this whole this utterance of the word Kubla Khan, a warrior of the East, a warrior of the China, or who invaded various places. So এবং একটা যেন কাইন্ড অফ একটা প্রিমিটিভিটি লুকিয়ে আছে বর্তমান পোয়েমটার মধ্যেও আছে, দ্যাট প্রিমিটিভিটি, রাইট? The poem itself is talking about some kind of a very violent kind of energy which is destructive but at the same time creative. So romantic imagination বারবার ওরিয়েন্টাল ওয়ার্ল্ডটা এসেছে, বাইরনে এসেছে, ওয়ার্ডসওয়ার্থের কিছু কিছু কাজে এসেছে, কিন্তু মেইনলি কিটস এন্ড দ্য বাইরন এবং লেটার রোমান্টিক্স তাদের মধ্যে, শেলির মধ্যে ভীষণ আছে, শেলি তো প্রচুর আছে ইনফ্যাক্ট। তো এগুলো থেকে যেটা বোঝা যায় যে ইউরোপ একটা বিশেষভাবে নন ইউরোপকে দেখে এসছে 1790 পর থেকে। 1790 যখন নেপোলিয়ন যাচ্ছে ইজিপ্টে, তখন সৈন্যবাহিনীর সাথে নেপোলিয়নের জাহাজের মধ্যে কিছু অ্যানথ্রোপোলজিস্ট থাকছে, কিছু অ্যাস্ট্রোলজিস্টকে নিয়ে যাচ্ছে, অ্যাস্ট্রোলজারকে নিয়ে যাচ্ছে, সরি,
কিছু যারা ম্যাপ বানায় তাদেরকে নিয়ে যাচ্ছে, কিছু পেইন্টারকে নিয়ে যাচ্ছে। সো সাইড প্রশ্নটা রেস করছে বইটার শুরুতেই যে ওয়াই পেইন্টার্স, অ্যাস্ট্রোলজার্স or map makers, why they were brought to Egypt, because it was ultimately an invasion. He was going for an certain kind of political economic interest, so why he did carry those people in his ship? এবং যার উত্তরটা খুব ভেরি ক্লিয়ার, যে তোমার যদি এই সমস্ত লোকগুলো না থাকে, পেইন্টার, নভেলিস্ট, অ্যাস্ট্রোলজিস্ট, তাহলে তুমি একটা জায়গায় কোনোদিন চিনতে পারবে না। তো তোমার একটা জায়গা চেনার জন্য এই লোকগুলোর প্রয়োজন, এবং ওই চেনাটা না হলে তুমি একটা জায়গায় কোনোদিনই কন্ট্রোল করতে পারবে না বা সেই জায়গার উপর শাসন করতে পারবে না। তো কোথাও কি শাসন, the desire for governance, the desire for rule or sovereign kind of rule is so connected with the desire to know. এইটা হচ্ছে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ওরিয়েন্টালিজম থিসিসটার সাইড দেখিয়ে দিল নলেজের সাথে কিন্তু পাওয়ার। এখন তুমি বলে এটা তো বেকানও বলেছে নলেজ ইজ পাওয়ার, কিন্তু বেকান বলেছে পুরো অন্যভাবে। বেকান বলেছে নলেজ ইজ পাওয়ার মানে যে পাওয়ারটা তোমাকে এমানসিপেট করবে, যে পাওয়ারটা তোমাকে, পাওয়ার বলতে একটা ইন্টেলেকচুয়াল পাওয়ার দেবে, তুমি জ্ঞানের কি বলে পাওয়ার, ওই পাওয়ারটার ফলে তুমি ফ্রি হবে, এমানসিপেট হবে, নিজের মতো করে থিঙ্ক করতে পারবে, ফ্রিলি থিঙ্ক করতে হবে। সেটা পুরো অন্য কনসেপ্ট যেটা বেকান বলছে। আর যেটা সাইদ বলছে নলেজ ইজ পাওয়ার, সেটা একেবারে অন্য কনসেপ্ট, কিভাবে তুমি তোমার নলেজকে ইউজ করতে পারো টু colonize the people or to colonize as well as to suppress certain people. যেরকম আমি তোমাদের বলেছিলাম ইংলিশ লিটারেচার ফার্স্ট পড়ানো হচ্ছে গোটা পৃথিবীতে যে দেশটাতে, সেটার নাম হচ্ছে ইন্ডিয়া। So why was English literature introduced in India? That's a very important question. Secondly, তোমার কি বলে ইন্ডিয়ান হিস্ট্রি লিখছে কারা? Largely these colonizers who came from Britain mostly, তারাই প্রথম ইন্ডিয়ান হিস্ট্রি লিখছে। কারণ হেগেল বহুদিন আগে বলে গেছিলেন ও ইন্ডিয়া আবার কি, ইন্ডিয়াতে কোনো হিস্ট্রি নেই, there was no history in India. In fact, Karl Marx was very কি বলবো মানে wasn't very kind to Indian history, এবং ও মনে করতো ইন্ডিয়াতে কোনো হিস্ট্রি অ্যাজ সাচ নেই, কারণ ইন্ডিয়াতে কোনো চেঞ্জ নেই। ইন্ডিয়াতে বিভিন্ন কিংডম আসে আসে আসে, শাসন করে চলে যায়, সমাজের কোনো পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তন হচ্ছে হিস্ট্রির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মার্কার। সমাজ যদি একই থাকে তাহলে হিস্ট্রি, দেয়ার ওয়াজ নো হিস্ট্রি টু ইন্ডিয়া, এবং যেটাকে নিয়ে রবীন্দ্রনাথরা পরবর্তীকালে অনেক ব্যঙ্গ করেছে, লিখেছে ইত্যাদি। So let's me come back to the story Arabi. So why was story named Arabi? এখানে তোমরা একটা পয়েন্ট অ্যাড করতে পারো, this is probably indicating to the fact that how the entire Europe was looking at the Middle East. Middle East being a place where markets, all kinds of exotic things, esoteric things, exciting things are sold. So in that sense, Arabi in this story also reminds us about this particular perception that Europeans intellectual held for quite some time, that Europe, that Middle East is a place of wonder and magic and something. এবং এখানেও দেখবে বয়টাও কিন্তু ঠিক একই রকম ভাবে অ্যারাবিকে দেখছে, যেখানে গেলেও কিছু একটা এসোটেরিক পাবে, কিছু এমন একটা জিনিস পাবে যেটা ওকে হেল্প করবে টু ইমপ্রেস দ্যাট লাভ। সো ওই প্যারালালটা এখানে ড্র করা যায়। বাট দ্যাটস ইট, একটা পোস্ট কলোনিয়াল ইন্টারপ্রিটেশন এটা স্টোরিটা দেওয়া যায়। This is a story again reminds us about the colonial imaginations, how they looked at Arab or the Middle East. So that's it. আমার মনে হয় স্টোরিটা নিয়ে আর কিছু বলার নেই। লাভলেসনেস থিমটা ইজ ভেরি মাচ অলরেডি বিং সেড, আমি আর এটা রিপিট করছি না। ইজ দেয়ার, এটা খুব ক্লিয়ার যে এটা ইনফ্যাক্ট এখানে কেন হবে, যে কোনো স্টোরি, এনি মডার্ন স্টোরি, এনি মডার্ন বলতে কেন হেজিটেট করছি, এনি স্টোরি অফ লিটারারি মডার্নিজম, any fictional or non-fictional account of literary modernism will deal with that, this lovelessness, utter lovelessness. এবং এটা বেস্ট হচ্ছে আমার মনে হয় আমরা পাবো টি.এস. এলিয়টের, যার বোধহয় প্রুফ আছে তোমাদের, ওয়েস্টল্যান্ডকে আরো আছে, ফোর কোয়ার্ট্রেটে দারুণ ভাবে আছে, হলো ম্যানে ভীষণ ভাবে আছে। লাভলেসনেস ইটসেলফ ইজ এ থিং। সো তুমি যদি ইসের সাথে তুলনা করো, রোমান্টিকদের সাথে মডার্নদের, যেটা সবাই আমরা করি, কারণ এটাই সবচেয়ে বড় কম্প্যারিজন, যে একটা হচ্ছে নিও ক্লাসিক অ্যান্ড রোমান্টিক্স, একটা হচ্ছে রোমান্টিক্স অ্যান্ড মডার্ন। তার সবচেয়ে বড় তুলনাটা হয় এটাই যে রোমান্টিক্সের ক্ষেত্রে কনস্ট্যান্টলি লাভ ইজ এ থিম দ্যাট ইন্সপায়ার্স, দ্যাট কনস্ট্যান্টলি ইনভোকস ইউ অর প্রোভোকস ইউ টু রাইট। আর ঠিক তার উল্টোটা হচ্ছে একদমই মডার্ন পিরিয়ডে, যেখানে লাভলেসনেস ইজ দ্য থিম।
which inspires, which provokes you to write. এবং লাভলেসনেসটাকে কিভাবে তুলে ধরবে, এগুলোকে তুলে ধরার জন্য বিভিন্ন ইমেজারি ইউজ করা হচ্ছে, বিভিন্ন মিথ ইউজ করা হচ্ছে, বিভিন্ন রকমের কি বলবো ইনস্ট্রুমেন্টাল দেখানোর চেষ্টা হচ্ছে কতটা লাভ ইজ এন ইনস্ট্রুমেন্টাল থিং। এই অর্থেই কিন্তু মডার্নিজম ইজ এ প্রোটেস্ট টু ক্লাসিসিজম অর রোম্যান্টিসিজম। রোম্যান্টিসিজম ক্লাসিসিজম যেখানে লাভকে গ্লোরিফাই করছে, সেখানে ভীষণ রকম ভাবে মডার্নিজমের মধ্যে আমি বলবো না মডার্নিজম লাভকে ডিগ্লোরিফাই করছে, আমি বলবো মডার্নিজম লাভ কনসেপ্টটাকে অনেক নুয়ান্সড ওয়েতে দেখছে, যে ইটস নট অ্যান আইডিয়াল থিং, ইটস নট আ প্লেটনিক ওয়ার্ল্ড। এখানে লাভ ইজ সামথিং হুইচ ইজ ইনস্ট্রুমেন্টালি, হুইচ ইজ ভেরি মাচ সেক্সুয়ালি প্রসেসড, সেইটাকে দেখানোর চেষ্টা করছে। ওকে, এটাকে নিয়ে গ্লোরিফাই করার কিছু নেই, এটাকে আইডিয়ালাইজ করার কিছু নেই, রাদার আমরা এটাকে এইভাবে দেখি যেটা একটা ভীষণই ইনস্ট্রুমেন্টাল জিনিস, যেটা এই পৃথিবীতে আমরা হারিয়ে ফেলেছি সামাও। এবং পৃথিবীতে যেটা আছে সেটা হলো অ্যাকচুয়ালি কতগুলো ইনস্ট্রুমেন্টাল জিনিস, যেরকম ওয়েস্টল্যান্ডের একটা খুব ফেমাস ইমেজারি আছে, যেখানে আমরা একই রকম ভাবে দেখতে পাচ্ছি, যেরকম অ্যারাবিতেও দেখতে পাচ্ছি, ওখানেও দেখতে পাচ্ছি কেউ কাউকে চেনে না, কেউ কাউকে কোনোদিন সেভাবে নিজেদের ভালোবাসা এক্সপ্রেস করেনি, বাট স্টিল দে আর বাইং গিফটস টু ইচ আদার। That kind of thing, it's so instrumental, so humdrum, so mechanical. That's it. Any other question এটা সম্বন্ধে? তাহলে কি আমরা নতুন আজকে স্টোরিটাই মুভ করব? If there are no questions, no other thing, তাহলে আমি এখন একটা জিনিস তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো, মানে যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠছো, অ্যারাবির একটা কোনো মাস্টার নোট যেখানে সমস্ত কিছুগুলো তোমরা ডিসকাস করবে, যা যা আলোচনা হবে। সো অ্যারাবি অ্যাজ এ স্পেসিমেন অফ লিটারারি মডার্নিজম, জাস্ট এই প্রশ্নটা রেডি করো উইথ অল দ্য থিংস দ্যাট উই হ্যাভ ডিসকাসড: narrative technique, use of post impressionism, use of কি বলে psychology, use of unconscious in the story, the different experimentation with time or temporality, how the space has been described, right? এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, যে আগে যদি কোনো জায়গায় আলোচনা হতো, থিঙ্ক অ্যাবাউট জেন অস্টিন, দেখবে সেই জায়গাটার ডিটেল, কি ধরনের ওখানে ফুল, সেখানে কি ধরনের ল্যান্ডস্কেপ সব বলে। এখানে দেখো তুমি কিন্তু জায়গাটার কোনো ডিটেলিং পাচ্ছ না, তুমি জায়গাটার সম্বন্ধে কতগুলো ইমপ্রেশন পাচ্ছ, সেই ছেলেটির ইমপ্রেশন গুলোর মধ্যে, যে ইমপ্রেশন গুলোকে যদি তুমি এক জায়গায় কোনো কোলেক্ট করো, তাহলে দেখবে তুমি জায়গাটার সম্বন্ধে আইডিয়া তৈরি করতে পারছো। দিস ইজ কল্ড স্পেস থিওরি। স্পেস থিওরি বিশ্বাস করে একটা জায়গার কোনো সিগনিফিকেন্স নেই আনটিল উই ডেসক্রাইব দ্য ওয়ে পিপল live there, or the way people make that place lived one, স্পেস থিওরি, right? Think about space. আমি ঘরে বসে আছি, স্পেস থিওরি, এটা কিন্তু একটা ফাঁকা জায়গা, স্পেস থিওরি দেখ। কিন্তু আমি বই, ল্যাপটপ বা আমার কাজের জিনিস সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাকে অ্যাকচুয়ালি লিভিং করে তুলছে, লাইভলি করে তুলছে। সো কেন এরকম হয়, আমরা একটা জায়গার ডেসক্রিপশন দেওয়ার সময় দেখবে জেনারেলি কিন্তু আমরা জায়গাটার, ফর এক্সাম্পল তোমাকে যদি বলি রায়গঞ্জের ডেসক্রিপশন, তুমি ইমিডিয়েটলি রায়গঞ্জ সম্বন্ধে কি বলবে? কুলিক নদী বয়ে গেছে, পাশে একটা ফরেস্ট আছে, অমুক লঙ্গিটিউড, ওরকম ল্যাটিটিউডে ওটা অবস্থিত, এরকম ওয়েদার, ব্লা ব্লা ব্লা। But that doesn't make Raiganj Raiganj, right? What makes Raiganj Raiganj, of course, are the emotions, the emotive elements, the way people struggle there, the kind of frustrations that people have. এগুলোকে এক জায়গায় করো, then you can have a sense about the Raiganj, right? So this is space theory. Space theory বলতে চাইছে কোনো একটা ফাঁকা জায়গা কোনো একটা জায়গার মার্কার হতে পারে না, ওই জায়গায় কি ধরনের ইমোশন, কিভাবে একটা জায়গা স্পেস হয়ে ওঠে। দ্যাট ইজ দ্য কোশ্চেন। তুমি যদি এই ঘরটাকে এখন আমি অফিস বানিয়ে দিই, সমস্ত কিছু বার করে এখানে কতগুলো চেয়ার টেবিল রেখে অনেকগুলো লোক দাঁড় করিয়ে রেখে পিছনে বোর্ডে বিশেষ কিছু অ্যাডভার্টাইজমেন্টের ছবি টাঙিয়ে দিয়ে, আমি কিন্তু এটাকে ইমিডিয়েটলি এটাকে একটা অ্যাডভার্টাইজমেন্টের বা একটা কোনো অফিসের স্পেসে পরিণত করতে পারি। দিস ইজ কল্ড স্পেস, রাইট? সো স্পেস গিভস মোর ফোকাস টু দ্য পারফর্মেটিভ আসপেক্ট। কেউ কেউ এখানে বুঝবে, সবাই হয়তো বুঝবে না। পারফর্মেটিভ মানে তুমি কিভাবে পারফর্ম করছো এবং এই স্পেসটাকে কিভাবে তুমি সিগনিফাই করছো। বই রেখে দিচ্ছি, ক্লাসরুম হয়ে যাচ্ছে, ক্লাসরুম থেকে ওটা বার করে ওখানটাতে কতগুলো ডিপার্টমেন্টাল স্টোরের মতো জায়গা রেখে সার্ফ আর অ্যাসিড আর বিভিন্ন জিনিস বিক্রি করো, ওটা হয়ে যাবে ডিপার্টমেন্টাল স্টোর। বার করে কতগুলো আইসক্রিমের জায়গা রেখে দেওয়া, হয়ে যাবে ওটা আইসক্রিম পার্লার। একই ঘর can enact or act out in different manners depending on how you are actually investing to that. This is space, right?
সো কিভাবে অ্যারাবির জায়গাটা স্পেস হয়ে উঠছে গোটা স্টোরিটার মধ্যে দিয়ে, ছেলেটির দেখার মধ্যে দিয়ে, ছেলেটির ইমপ্রেশনের মধ্যে দিয়ে, লাইট ডার্কনেসের খেলার মধ্যে দিয়ে, অ্যান্ড দ্যাট ব্লাইন্ড স্ট্রিট, ওই লোনলিনেস, এভরিথিং দেখো ওই জায়গাটাকে কিভাবে একটা স্পেস আকারে আমাদের সামনে তুলে ধরছে, এবং তার সাথে জড়িয়ে আছে ছেলেটার বড় হয়ে ওঠা এবং তার বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ইস্যুস। সো দ্যাটস, এগুলো সবগুলোকে এক জায়গায় করে একটা বড় মাস্টার কোয়েশ্চেন অ্যারাউন্ড 3 পেজেস ম্যাক্স, 2-3 পেজেস, এইটা একটা তাহলে লিখে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো গুগল ক্লাসরুমে, ওখানেই সবাই আপলোড করে দেবে। বুঝতে পারলে? এনি কোয়েশ্চেন? অসুবিধা নেই তো? আরে কেউ একটা কিছু বলো, হুসেন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওখানেই তোমরা লিখে আপলোড করতে অসুবিধা নেই তো গুগল ক্লাসরুমে? না স্যার। দ্যাটস ফাইন। ওখানেই লিখে দেখবে একটা জায়গা থাকবে, আপলোড করবে। নাও লেটস মুভ টু দ্য নিউ স্টোরি, দ্যাট ইজ দ্য ফ্লাই, যেটা তোমরা পড়ার জন্য হোসেন দিয়ে দিয়েছিল আপলোড